যেই উড়োজাহাজটা আমরা চালাই সেটা 79 টনস লোহা। যখন ছোটবেলায় চিন্তা করতাম, নিচের থেকে উপরে দেখতাম যে প্লেন উড়ে যাচ্ছে, আমি যদি একদিন এটা চালাতে পারতাম, দেখতে পারতাম। আজকে আমি ঠিক তার উল্টা করি। যখন প্লেনটা উপর দিয়ে উড়ে যায় তখন আমি যখন পিছনে যাত্রী কম থাকে, আমি নিজে মাঝে মাঝে ককপিট থেকে উঠে পিছনে ওই যাত্রীদের সিটে গিয়ে বসি 5 মিনিটের জন্য। বসে আমার সেই ছোটবেলায় চিন্তা করি যে আমি এখন উপর থেকে দেখছি, আমার মতো কেউ একজন নিচের থেকে আমাকে দেখতেছে। সেই ফিলটা আমি ফিল করার চেষ্টা করি। সবচেয়ে বড় মিরাকল মনে হয় আমার কাছে এটা। যখন আকাশে উড়ে তখন মানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তা আমাদের মেধা এবং আমাদের ট্যালেন্ট এমন একটা জায়গায় এক্সপ্লোর করার সুযোগ দিয়েছে যে আমরা আসলে এই এত ওজনের একটা জিনিস নিয়ে আকাশে উড়ে যাই, এক দেশ থেকে আরেক দেশে 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টার মধ্যে এক দেশ থেকে আরেক দেশে চলে যাই। এটা আমার কাছে একটা মিস্ট্রি। সাধারণ মানুষের কাছে বিমানটা হচ্ছে একটা অদ্ভুত যান এবং বেশিরভাগ লোকজনই কিন্তু ভয় পায়। তার মধ্যে খুব কম লোকই আছে যারা অ্যাডভেঞ্চার হিসেবে চিন্তা করে। সামনে যদি কিছু একটা চলে আসার সুযোগটা মডার্ন এভিয়েশনে সেটা ওরকম নাই, আনটিল অ্যান্ড আনলেস অ্যাবসোলুটলি যদি আল্লাহ যদি চায় কাউকে বিপদে ফেলতে, সেই ক্ষেত্রে হয়। এছাড়া খুব কম সুযোগ। প্রত্যেকটা বিমান একটা নির্ধারিত রাস্তায় চলাচল করে আকাশে, এবং এই একই রাস্তা দিয়ে অসংখ্য বিমান চলে। তখন তারা একটা নিরাপদ দূরত্ব মেনটেন করে চলে। আমরা ভার্টিক্যাল বলতে পারি, হরাইজন্টাল বলতে পারি। সাধারণত একই রুটে একটা প্লেন যেই রাস্তা যেই উচ্চতায় থাকে তার থেকে 1000 ফিট উপরে এবং নিচের একটা প্লেন থাকবে, ওই সমান উচ্চতায় কোনো প্লেন থাকবে না। এটার জন্য সেই ইকুইপমেন্ট আছে এয়ারক্রাফটে, যেটাকে আমরা অল্টিমিটার বলি। সে আমাকে কনস্ট্যান্টলি দেখাচ্ছে আমি কতটুকু উচ্চতায় আছি, এটা কনস্ট্যান্টলি আমাকে দেখায়। প্রথম কথা হচ্ছে যে আকাশে রাস্তা খোঁজা হয় ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে। আমরা যেমন ঢাকা থেকে FM রেডিও টিউন করি, এই রেডিও স্টেশনটা কিন্তু অনেক দূরে একটা জায়গা এবং একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি টিউন করলেই কিন্তু আমরা ওই স্টেশনটা শুনি। তেমনি বাংলাদেশ হোক বা দুনিয়ার যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটা পার্টিকুলার রাস্তা থাকে, সেই ফ্রিকোয়েন্সির উপর বেস করে এই রাস্তাগুলি আগে তৈরি হতো। এখন মডার্ন ইকুইপমেন্টে ল্যাটিটিউড লঙ্গিটিউড এটার উপর ভিত্তি করে এই রাস্তাগুলি আমরা তৈরি করে ফেলে। অনেকটা নেটওয়ার্কের মতো বলতে পারেন যে আপনার একটা ডিভাইস মনে করেন কলকাতায় বসানো আছে, ওইটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে। আমি ঢাকা থেকে যদি ফ্রিকোয়েন্সিটা সেট করি তাহলে আমি কলকাতারটাই পাবো। এখন এই কলকাতার ফ্রিকোয়েন্সিটা কোন ডাইরেকশনে আসতেছে 360 ডিগ্রিতে আমরা সেটা ট্র্যাক করতে পারি। এখনকার জেনারেশনে 2 জন পাইলট থাকে, একজন ক্যাপ্টেন থাকে, একজন ফার্স্ট অফিসার থাকে। নর্মালি আমাদের এখানে ঘুমানোর জন্য ডিসকারেজ করা হয় যে এটা তো আসলে ঘুমানোর জায়গা না, কিন্তু মানুষের হিউম্যান বডি অনেক সময় মানুষের খারাপ লাগতে পারে, খুব অস্বস্তিকর লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা আরেকজন সেফটি ক্রুকে নিয়ে আসি পিছন থেকে বসে, যে একটু বসুক, আমি 10 মিনিটের জন্য একটু চোখটা বন্ধ করি, আমার সাথে আরেকজন আছে। হি অর শি ইজ ইকুয়ালি ক্যাপেবল যে কোনো একজন এটাকে ম্যানেজ করার জন্য। এমার্জেন্সি ল্যান্ডিং এর অনেকগুলি ক্রাইটেরিয়া আছে। প্রথম কথা হচ্ছে কেউ যদি অসুস্থ হয়ে যায়, যাত্রী হঠাৎ করে তার চেস্টে পেন হচ্ছে, সে মনে করছে যে তার খুব ইমিডিয়েট ডক্টর দরকার, অ্যাসিস্ট্যান্ট দরকার, সেই ক্ষেত্রে আমরা এমার্জেন্সি ল্যান্ডিং করি। অথবা এয়ারক্রাফটে যদি কোনো ধরনের গোলযোগ দেখা দেয় যেটা খুব দ্রুত আমাকে নেমে রেকটিফাই করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এমার্জেন্সি ল্যান্ডিং করি। বিমানে তেল শেষ হবে এটাই স্বাভাবিক, কিন্তু সেই তেল শেষটা হবে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরে, তার আগে না। এটাই কাম্য। উড়ন্ত অবস্থায় বিমানের তেল শেষ হয়ে যাওয়ার ঘটনাটা দুর্ভাগ্যজনক। সেই ক্ষেত্রে আমার ধরে নেবে 2টা জিনিস হয়। এক হচ্ছে যে তেলের ট্যাঙ্কে তেলটা থাকে সেখানে কোনো কারণে লিক আছে, যেটা আমাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগে কিছু তেল পড়ে গিয়ে আমার মাঝ আকাশে তেলের সংকট হতে পারে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এছাড়া আর হওয়ার সম্ভাবনা খুবই কম। মাঝ আকাশে যেটা তেল নিচ্ছে বা দিচ্ছে এটা অন্য জিনিস, সেটা হচ্ছে এয়ার টু এয়ার রিফিউলিং। এটা যুদ্ধ বিমানের ক্ষেত্রে হবে, সিভিল প্লেনের ক্ষেত্রে এটা হবে না। প্রথমত যেটা হচ্ছে যে ফ্লাইট পরিচালনা করার আগে আমাদের পর্যাপ্ত রেস্ট, যেটাকে আমরা বলি মেন্টাল ফিজিক্যাল রেস্ট, বিকজ এটা খুব স্ট্রেসফুল। আমি যদি ঠিক মতো আমার ঘুম না হয় ফ্লাইটে যাওয়ার আগে, আমার শারীরিকভাবে মানসিকভাবে আমি আমার ডিউটিটা পারফর্ম করতে পারবো না। তেমনি এবং আমাদের প্রতি বছর আমাদের মেডিকেল চেক আপ হয়, একদম থরো মেডিকেল চেক আপ, যেটা আমাদের জন্য ম্যান্ডেটরি লাইসেন্সের জন্য। এই চেক আপগুলির মাধ্যমে আমাদেরকে যাচাই করা হয় আমরা উড়োজাহাজ পরিচালনার যোগ্যতা অর্জনে এখন ফিট আছি কি আছি না। যাত্রী ওঠার আগে এয়ারক্রাফটে ক্রুরা যাবে, তারা সবকিছু ঠিক আছে কিনা দেখে শুনে বুঝে যখন তারা মনে করবে এভরিথিং ইজ ওকে, তখন যাত্রীর এয়ারক্রাফটে আসবে। দিন আর রাতের মধ্যে আমাদের কাছে খুব একটা পার্থক্য থাকে না, কারণ আমাদের কাছে দিনেও যা রাতেও তা, কারণ আমাদের কাজ হচ্ছে একটাই। রাত হলে রোদের আলোটা কম লাগে, দিন হলে রোদের আলোটা বেশি লাগে। বিমান অবতরণের সময়টা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। টেক অফ এবং ল্যান্ডিং সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট একটা ফ্লাইট পার্টের, বাকি সবগুলিও ক্রিটিক্যাল, বাট এটা হচ্ছে সবচেয়ে আমাদের অ্যাটেনশন সবচেয়ে বেশি রাখতে হয়। ল্যান্ডিং এর সময় যেটা হয় যে উপরে স্মুথ থাকে, ল্যান্ডিং এর সময় যখন আমরা সার্ফেসের কাছে আসি তখন একটা আনস্টেবল এয়ারের একটা এফেক্ট হয়, যার কারণে ল্যান্ডিং এর আগে একটু নড়াচড়া ঝাঁকাঝাঁকি একটু
আর বিশেষ করে যদি একটু ঝড়ো হাওয়া থাকে, ওয়েদার খারাপ থাকে, তাহলে এটার এফেক্টটা ল্যান্ডিং এর সময় একটু বেশি বোঝা যায়। এটা নর্মাল, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু এটা যারা পেছনে বসে থাকে তাদের কাছে একটা ভীতির কারণ হয়, কারণ এতক্ষণ প্লেনটা নড়াচড়া করে না, এখন হঠাৎ করে নামার আগে এত নড়াচড়া করতেছে, এটা একটা ভয় দেখায়। বাট এটা আসলে স্বাভাবিক, অ্যাবসলুটলি স্বাভাবিক। যেদিন আমি প্রথম ক্যাপ্টেন হওয়ার অভিজ্ঞতাটা হয়, সেদিন আমার কাছে একটা জিনিস শুধু মনে হয়েছে যে আগে আমার বাম দিকে একজন সিনিয়র কেউ ছিল, যে কোনো সমস্যা হলে আমাকে হেল্প করবে বা তার সহযোগিতা পাবো। কিন্তু যেদিন আমি অধিনায়ক হই, সেদিন আমার কাছে মনে হয় আমার বাম দিকে আর কেউ নাই, আমি একলা, সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি হচ্ছে শেষ রক্ষা তাদের জন্য। সিভিল প্লেনগুলি যেটাতে যাত্রী পরিবহন করে, সেটার মধ্যে অনেক সেফটি ফিচার দেওয়া আছে, যে একটা জিনিস ফেল করলে আরেকটা ব্যাকআপ আছে, ওইটা ফেল করলে আরেকটা ব্যাকআপ আছে। সুতরাং ফেলিয়ারের পরে আপনার অনেকগুলি স্টেপ থাকে, যার জন্য এটা অত বেশি ভয়ঙ্কর কিছু হয় না। ইঞ্জিনও যদি এটা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে প্লেনটা নামতে পারবে। কোনোটাতে 2টা ইঞ্জিন থাকে, কোনোটাতে 4টা ইঞ্জিন থাকে, আবার কোনোটাতে 3টা থাকে। এটা হচ্ছে তারা ফিল করে যে প্লেনটা তার, আমার বাচ্চারা বা ছোট বাচ্চারা, এটা বাবার প্লেন মানে আমার প্লেন, মানে বাবা যেহেতু সর্বেসর্বা, তো এটা আমার, মানে আমি যা খুশি তাই করতে পারবো, মানে এই ধরনের একটা বাচ্চাদের মনের মধ্যে কাজ করে হয়তোবা। আর এছাড়া বাকি সবই নর্মাল, তারাও ছাত্রীদের মতো যায়, ঘুরে ফিরে খায়, আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি।